আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে 5 আগস্টের পর আমরা দেখছি ঐক্যের বদলে নানান মত, নানান পথ। হয়তো রাজনীতির সৌন্দর্যও সেটি, নানান পথ। কিন্তু যে মতভেদগুলো দেখা দিয়েছে নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে, সংবিধান ইস্যুতে, আরও নানান বিষয়ে যে মতপার্থক্যগুলো দেখা যাচ্ছে, সেগুলো কতটুকু স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে এগোচ্ছে, নাকি কেউ খেলছে অথবা সবাই যার যার জায়গা থেকে খেলছে? সেই খেলাটা আসলে রাজনীতির জন্য কতটা সুখকর, দেশের জন্য কতটা ইতিবাচক, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় সদস্য শরীফুজ্জামান শরীফ, রয়েছেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। শরীফুজ্জামান শরীফ, নানান পথ, হয়তো সেটি সৌন্দর্য গণতন্ত্রের জন্য অথবা রাজনীতির জন্য, কিন্তু সেই সৌন্দর্যটা কি আসলে রয়েছে এই মুহূর্তে? এখন যা হওয়ার কথা, ঐক্যের বদলে যা চলছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। নানা মত, নানা পথ, এর ভিতর থেকে সত্যটা বেরিয়ে আসে, এটি সত্য। কিন্তু একই সঙ্গে আপনি যদি খেয়াল করেন, গত কয়েকদিন আগে ঢাকায় একটা বিরাট সম্মেলন হয়েছে 2 দিনের, এবং সেই সম্মেলনে দেশ বিদেশ থেকে মানুষ এসেছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কর্মকর্তারা এসেছেন, প্রধান উপদেষ্টারা এসেছেন, এবং সবার মুখে একটা কথা, আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। আবার শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য যে যাত্রা, এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে আপনার ঐক্যটা নেই। মাত্র 5 মাস আগে অসংখ্য শহীদের, শত শত শহীদের, হাজার শহীদের রক্তের মধ্য দিয়ে যে ইউনিটিটা গড়ে উঠেছিল, গত 5 মাসে নিজেদের কার্যকলাপের কারণে, নিজেদের ভুলের কারণে, নিজেদের পলিটিক্সেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করার কারণে সেই ইউনিটিটা ধরে রাখা যায়নি। এবং ধরে রাখা যে যায়নি, সেটি আপনার বা আমার স্টেটমেন্ট না, আমাদের ভাষ্য না। আমরা দেখেছি ওই যে ঢাকার যে অনুষ্ঠান, সেখানে উপদেষ্টারাও এসে যেমন বলছেন, আবার এই গণ অভ্যুত্থানের যে মেইন স্টেক হোল্ডার, চ্যাম্পিয়ন যারা, আমাদের সামনের সারির যোদ্ধা যারা, তারাও শহীদ মিনারে দাঁড়িয়ে কিন্তু কর্মসূচি দিচ্ছে, ইউনিটি করতে হবে। কেন ইউনিটিগুলো করতে হবে? ইউনিটি করতে হবে এই সময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা, এই আন্দোলনটা আমি দেখতে পাচ্ছি, আমার অবজারভেশন হলো যে সার্বজনীনতা ছিল গণ অভ্যুত্থান বা তারপরে, যখন তারা একটা রাজনৈতিক দলের অংশগ্রহণ করার জন্য, একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার জন্য চেষ্টা করছে, নিশ্চয়ই অন্যান্য পার্টির যারা আছেন, আমার পাশে এবি পার্টির নেতা আছেন, তাদের ছাত্র যুব সংগঠন আছে, অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠন আছে, তারা যখন দেখবেন যে তারা যে প্ল্যাটফর্মটার অধীনে এই গণ অভ্যুত্থানটা অংশগ্রহণ করেছিলেন বা যাদের ডাকে, তারা যখন দেখবেন যে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, নিশ্চয়ই তাদের সাথে সেই সম্পর্কটা আগের জায়গাটায় থাকবে না। হয়তো একসঙ্গে বসবেন, একসঙ্গে হয়তো কখনো কখনো হয়তো মিছিলও করবেন, একসঙ্গে চা খাবেন, কিন্তু যখন সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, নিশ্চয়ই একজন আর একজনের সামনে সেই কথাগুলো বলবেন না। তার অর্থ হচ্ছে যে আপনি যখন নতুন একটা ঘর তোলেন, তখন হচ্ছে আপনি পুরনো ঘরটাকে বাদ দিয়ে আসছেন। আমাদের তো প্রত্যাশা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসব, কিন্তু আমরা কি বেরিয়ে আসতে পারলাম না। বরং নানা রকমের যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে আপনি একদিকে সেটিকে নিয়ে আসার চেষ্টা করছেন, অন্যদিকে আপনি কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার নামটা মনে আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি শুরুটা করবেন ছাত্রদের মধ্যে যে বৈষম্যগুলো আছে, আমার শিক্ষার ক্ষেত্রে প্রচুর বৈষম্য আছে, গ্রামের থেকে শহরের বৈষম্য আছে, সাধারণ স্কুলের থেকে মাদ্রাসার সাথে বৈষম্য আছে, আমাদের ইংরেজি মিডিয়ামের সাথে জেনারেল মিডিয়ামের বৈষম্য আছে, বহুবিধ শিক্ষা ব্যবস্থা, জানুয়ারি মাসের 1 তারিখে বই দেওয়া যায়নি, আমাদের 45-50 কোটি বইয়ের মধ্যে মাত্র 4 কোটি দিয়েছি, তারপরেও কোথাও কোথাও এসেছে বই নেওয়ার জন্য টাকা দাবি করা হয়েছে। একজন আপনার সন্তানটা ক্লাস 6 থেকে যখন 7-এ উঠছে, একই স্কুল, একই শিক্ষক, শুধুমাত্র একটা ক্লাসরুম পরিবর্তনের জন্য আপনাকে 7,000-6,000 টাকা রিঅ্যাডমিশন ফি আবার দিতে হচ্ছে। এই যে এডুকেশন সেক্টরের যে ইস্যুগুলো,
এই ইস্যুগুলোকে অ্যাড্রেস আমি এই পর্যন্ত একবারও দেখিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, গবেষণার ক্ষেত্রে আমাদের যে ধরনের মনোযোগ দেওয়া দরকার, আমি এই প্ল্যাটফর্ম বা এই ছাত্রনেতাদের মুখ থেকে একবারও শুনিনি। কাছে আসবো ব্যারিস্টার সানি আব্দুল হক, আসলে কোনো খেলা চলছে নাকি রাজনীতির জন্য রাজনীতি? আপনি এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। খেলা চলছে বা রাজনীতির জন্য রাজনীতি, আমি বিষয়টা কীভাবে দেখতে চাই না। আমি যেমনটা মনে করি যে বাংলাদেশ একটা লম্বা সময়ের প্রলংড একটা ট্রমাটাইজড সার্কামস্ট্যান্সের মধ্য দিয়ে এই আমাদের যে জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, এটার পরবর্তী একটা ট্রানজিশনাল পিরিয়ড বাংলাদেশ নামক রাষ্ট্রটি পার করছে। আসলে যে কোনো ধরনের রেভলিউশনের পরে একটা অ্যানোমালি দেখা দেয়, একটা একটু বিশৃঙ্খল পরিবেশ থাকে, সেটি বাংলাদেশে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে মতের ভিন্নতা বা মতের দ্বৈততা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো কি আপনি ঐক্য বিনষ্ট হয়েছে বা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে আমরা এভাবে পাঠ করব, না আসলে মতের ভিন্নতা বা মতের দ্বৈততা সৃষ্টি হয়েছে, যেটা কিনা বিউটি অফ ডেমোক্রেসি? আমি তো সেকেন্ড প্রপোজিশনের মতো করে পাঠ করতে চাই। বিকজ যদি মতের ভিন্নতা এবং মতের দ্বৈততা না থাকতো, তাহলে তো সবগুলো পার্টি মার্জার হয়ে একটা পার্টি হতো। তো পলিটিক্যাল ন্যাশনাল ইস্যুতে তো আমরা একাত্মতা, ন্যাশনাল ইস্যুতে আমরা একাত্মতা ঘোষণা করার নজির তো আসলে আছে আমাদের, ইভেন বিপ্লবের পরেও আছে। আপনি দেখুন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাকে কিনা আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে ভারত দেখে বা এখনও দেখছে, এই জায়গাতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একমত পোষণ করেছে এবং সকলেই কোনো রকম দ্বিমত ছাড়া সবাই কিন্তু একমত হয়েছে এই জায়গাটাতে যে ভারত আমাদের প্রতি মন খারাপ, আমাদের বিপ্লবের যে বাংলাদেশের বিপ্লব পরবর্তী অবস্থায় যে নতুন বাংলাদেশ, এটাকে মেনে নিতে চাইছে না। এই মতটা কিন্তু সব রাজনৈতিক দল পোষণ করেছে। এবং ভারত, আপনারা কিছুদিন আগে যে আগরতলায় যে সহকারী হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনে যে আক্রমণ হয়েছে, আমাদের পতাকা পোড়ানো হয়েছে, সেখানে কিন্তু সবাই প্রতিবাদ করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। তো এটাও তো একটা জাতীয় অর্জন, ঐক্যের জায়গা যদি আপনি চিন্তা করেন। তা আসলে আমি এটাকে রাজনৈতিক খেলা বা রাজনৈতিক ঐক্যের ফাটল মনে করছি না। মতের ভিন্নতা আছে, তবে জাতীয় ইস্যুতে, সিরিয়াস কোনো ইস্যুতে আমরা এখনও একমত আছি বলে আমি মনে করছি। তাহলে নির্বাচন ইস্যুতে, নির্বাচনটা তো দেশের 18 কোটি মানুষের জন্যই, সেই নির্বাচন ইস্যুতেই তো আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না। কবে নাগাদ নির্বাচন সংস্কার হওয়া উচিত? জি, নির্বাচন তো আসলে আলটিমেট রেজাল্ট অফ ডেমোক্রেসি। একটা ইলেকশনের মধ্য দিয়ে তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করবে, এই জায়গাটা তো একমত। আসলে নির্বাচন হবে না হবে না, নির্বাচন প্রয়োজন না অপ্রয়োজন, এই জায়গাতে বোধহয় কারো কোনো সংশয় বা দ্বিমত নেই। দ্বিমত আছে আসলে নির্বাচনটা কখন হবে। এখন এক ধরনের একটা গ্রুপের রাজনৈতিক দলগুলো তারা মনে করছে যে এখনই আমাকে সময় দিন ক্ষণ বেঁধে দিতে হবে, যে 2025 সালের ডিসেম্বরের 13 তারিখের 10টা বাজে পোলিং স্টেশনে গিয়ে আমরা সবাই ভোট দেবো। আসলে এখনই উতলা ভাব যে এখনই আমাকে নির্বাচনের তারিখ দিতে হবে। আরেকটা গ্রুপ আছে, তারা হয়তো বলছে যে আগে সংস্কার করে তারপরে আমরা নির্বাচন দেব। কিন্তু যে গ্রুপটা সংস্কার প্রথমে চাইছে, তারা কিন্তু নির্বাচন বিরোধী গ্রুপ, এমনটা দাবি করা বোধহয় ঠিক হবে না। নির্বাচনের বিরুদ্ধে সরাসরি কথা বলার তো কোনো ন্যূনতম অবকাশ নেই। তাহলে তো বলবে যে রাজনীতি মানে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সো বাধ্য হয়ে অনেকের নির্বাচনের কথা বলছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো ইল টার্গেট আছে কিনা, যে আমি তেমনটা মনে করি না। আমাদের একটু দেখা দরকার যে আসলে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে 2024 সালের, এটাকে আমি এই মাত্র 3 সপ্তাহের কোনো একটা ঘটনার মধ্য দিয়ে বিপ্লব হয়েছে এমনটা মনে করি না, কিংবা এটা 16 বছরের একটা ফ্রেমেও আমি বাঁধতে চাই না। আমি তো মনে করি এটা গত 53 বছরের যে আমাদের যে স্বাধীনতার যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা ছিল, যেগুলো অধরা রয়ে গেছে, আমাদেরকে যে প্রমিস করে মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই কৃত ওয়াদাগুলো পূরণে ব্যর্থ হয়েছে প্রত্যেকটা সাকসেসফুল গভর্নমেন্ট। এটার একটা দীর্ঘদিনের একটা ক্ষোভ নিংড়ে দিয়েছে এদেশের জনগণ। তো এখন প্রশ্ন হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে? আসলে আমরা কি শুধু একটা নির্বাচনের জন্যই কি আমরা আসলে এতগুলো হাজার হাজার মানুষ কি জান দিয়েছে, রক্ত দিয়েছে? এই যে 20,000-এর অধিক মানুষ, আমাদের ভাইয়েরা বোনেরা কি হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে শুধু একটা নির্বাচনের জন্য? আমি
সারা বাংলাদেশে ঢাকা সহ আপনি আমাকে একটা দেয়াল লেখন একটা কিন্তু যারা জীবন গ্রাফিতি দিয়েছে দেখাতে তারা পারবেন তো যেখানে নিশ্চয়ই এই লেখা আছে কথাও বলেনি যে সংস্কারটা সম্পূর্ণ করে তারপর নির্বাচন, সেই সংস্কারের পথটা তো দীর্ঘ, জি, বছরের পর বছর চলতে পারে। যে আমি আপনার এই জায়গাতে একমত, আমি বুঝতে পেরেছি যে সংস্কারের একটা ডেফিনিশন, প্রেসাইজ ডেফিনিশন থাকতে হবে। সংস্কারের পরে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার বলতে আমরা কি বোঝাতে চাইছি, এটা একটা ক্লিয়ার রূপরেখা থাকা দরকার। আর নির্বাচনের বিষয়ে এত উতলা হওয়ার প্রয়োজন নেই, কারণ প্রফেসর ইউনূস কনসিস্টেন্টলি এই যাবৎকালে কখন নির্বাচন হতে পারে এই বিষয়ে কিন্তু উনি কিন্তু একটা টাইম এস্টিমেট বলেছেন, আপনার নিশ্চয়ই মনে আছে। ডক্টর ইউনূস যখন ইউএন অ্যাসেম্বলিতে যখন গেলেন, উনি নিউ ইয়র্ক টাইমসকে কিন্তু বলেছিলেন যে কখন নির্বাচন হতে পারে। তিনি কিছুদিন আগেও জাতির উদ্দেশ্যে যে 16 ডিসেম্বরে ভাষণ দিয়েছেন, তিনি কিন্তু একই কথা কনসিস্টেন্টলি বলেছেন। তো ব্যাপারটা কিন্তু এরকম নয়, যেটা বলতে দাবি করা ঠিক হবে না যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে চাইছে না, গড়িমসি করছে, এমনটা বোধহয় দাবি করা বোধহয় অন্যায় হয়ে যাবে। নির্বাচন তো হবেই, হয় 2025-এর শেষে হবে অথবা 26-এর শুরুতে। তবে হ্যাঁ, সংস্কার বিষয়ে সব রাজনৈতিক দলগুলো যে একমত পোষণ করে, ঐক্যমত্যে পৌঁছায়, তাহলে হয়তো 2, 4, 6 মাস বিলম্বিত হতে পারে। ন্যূনতম লক্ষণ তো আমরা দেখছি না। আমি আসছি আপনার কাছে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আগের পর্বে প্রশ্ন ছিল যে শুধুমাত্র বৈষম্যবিরোধী আন্দোলন যে সংগঠনটি তাদের বিরুদ্ধে অভিযোগ নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও অভিযোগের কথা আপনি তুলবেন। তখন আমরা দেখছি যে আপনি 5 আগস্টের কথা বলছিলেন, পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনে চাঁদাবাজি থেকে শুরু করে আরও নানান বিষয়, নানান ধরনের অভিযোগ এখনও পর্যন্ত রয়েছে। আর যিনি ব্যারিস্টার সানি বলছিলেন যে ঐকমত্য দেখা যাচ্ছে, আসলে আপনি বলছিলেন যে ঐকমত্য দেখা যাচ্ছে, এখন দুজনের মধ্যে তো আমরা এখানে তো ঐকমত্যের অভাব দেখছি। ধন্যবাদ। আমি সানি ভাইকে 2-3টা জায়গায় একটু মনে করে দিই যে ভারত ইস্যুতে আমরা যখন সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম প্রধান উপদেষ্টার আমন্ত্রণে, আপনার মনে আছে তার কয়েকদিন পরেই বিএনপি এবং জামাতের মধ্যে তর্কযুদ্ধ শুরু হলো 18 নির্বাচনে কে কাকে নির্বাচনে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, আবার কে কয়টি সিট পেয়েছিল, কয়েকটি সিট পেয়েছিল। তার মানে হলো আপনি সেখানে গিয়ে হাতে হাত রেখে যে ইউনিটের কথা বললেন সেটি এসে কিন্তু মাঠে তার 4 দিন পরে সেটি ভেঙে গেল। এক। দ্বিতীয়ত হচ্ছে একটা সাগরের পাশে আপনি যদি একজন শিশুকে নিয়ে যান, তিনি একভাবে সাগরটি দেখবেন, একজন অভাবগ্রস্ত মানুষকে যদি সেখানে নিয়ে যান তিনি একভাবে দেখবেন, একজন জেলেকে যদি নিয়ে যান তিনি একভাবে দেখবেন। আমাদের রাজনৈতিক পেরিফেরি বা রাজনৈতিক পরিবেশ আমাদের সানি ভাইদের মতন তরুণ স্বপ্নবান তরুণদের চোখে একরকম, একজন অভাবী মানুষের চোখে একরকম, একজন রাজনৈতিক কর্মী অথবা 50 বছরের রাজনীতি সম্পন্ন অভিজ্ঞ মানুষের চোখে একরকম। এবং আমি কতগুলো হতাশা ছিল সানি ভাইয়ের যে বোল্ডলি নির্বাচনের বিষয়ের যে পজিশন, আমি বিশেষ করে আমাদের প্রেস সেক্রেটারি প্রেস উইং থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেই বক্তব্যগুলো শুনি খুব একটা আশাবাদী হতে পারি না। তবে সানি ভাইয়ের বক্তব্যে কিছুটা আশাবাদী হলাম যে নির্বাচনের ব্যাপারে বেশ বোল্ডলি যে কথাগুলো বললেন ভালো। কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দেই, নির্বাচন বলতে আপনি কি বোঝান, সংস্কার বলতে আপনি কি বোঝান। সংস্কার বলতে আমি বুঝি বাংলাদেশের নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন একটা দলীয় সরকারের অধীনে হতো এবং একটি কায়দা করে কৌশল করে এই নির্বাচনের ব্যবস্থাটা করা হয়েছিল। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করা, এটাকে আমি সংস্কার মনে করি। এক। দ্বিতীয়ত হচ্ছে পার্লামেন্ট বহাল রেখে আরেকটি পার্লামেন্ট নির্বাচন করার যে বিধান করা হয়েছিল সেটি বাতিল করাকে আমি নির্বাচন বিষয়ক সংস্কার মনে করি। নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার বিধানকে বাতিল করাটাকে আমি সংস্কার মনে করি। নির্বাচনে টাকার খেলা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, মাস্তানদের অবাধ সুযোগ দেওয়াটাকে বন্ধ করাকে আমি নির্বাচনের সংস্কার মনে করি। এবং এই যে 7টা 8টা 9টার কথা বললাম, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, এটি করার জন্য আপনার অনন্তকালের প্রয়োজন নেই। আপনার যদি আন্তরিকতা থাকে আপনি 3 মাসের মধ্যে সবাইকে ডেকে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। সংস্কার মানে আপনাকে বলা হয়নি পদ্মা নদীর উপর থেকে তুমি আরেকটা ব্রিজ নির্মাণ করে দাও। সংস্কার মানে কিন্তু আপনাকে আরেকটা তাজমহল বানানোর কথা বলা হয়নি, যেটার জন্য আপনাকে সয়েল টেস্ট থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে নানা রকমের অবকাঠামোগত পরিবর্তনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সংস্কার হচ্ছে আপনি সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে, আপনার একটা বড় সমস্যার আপনি সমাধান করে ফেলেছেন। কোনো রাজনৈতিক দলকে তার বিরোধিতা করেছেন? নো। এটাকেই আমি মনে করি সর্বসম্মত সংস্কার। এই কাজটি আপনি করেছেন। দ্বিতীয় জায়গাটাতে আপনি
এই যে আপনি বলছেন না যে তরুণের উন্মাদনা বা তরুণের কি বলে বিপ্লবের পরবর্তীকালে যে উচ্ছ্বাস, আমি তো এটাকে উচ্ছ্বাস মনে করি না। আপনি আপনার কাছে যে গিয়ে আমি ফোন করে চাঁদা চাইবো, এটা উচ্ছ্বাসের কোনো অংশ না। সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সীমাহীন অবনতি, প্রকাশ্যে দিনের বেলায়, গতকালকে আপনি জানেন শুক্রবার ছিল, গতকালকে শুক্রবার ছিল রাইফেলস স্কোয়ারে বাংলাদেশের সব থেকে সংগঠিত বাহিনী তো একটা বাহিনী তো তারা, তাদের যে মার্কেটটা আছে, সোনার দোকান ডাকাতি হয়েছে ঠিক জুমার নামাজের আগে আগে। তো এই মুহূর্তে আপনি যদি মোহাম্মদপুরের মানুষের কাছে জিজ্ঞেস করেন তারা আসলে কি চায়, তারা নিরাপত্তা চায়। আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো এনশিওর করতে পারিনি। আপনি খেয়াল করে দেখবেন, আমি স্বীকার করি বা না করি, আমি বিএনপির রাজনীতি করি না, কিন্তু গত 15 বছর এবং এই গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অথবা তাদের ভূমিকাকে আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন না। তাদের বিপুল সংখ্যক কর্মী শহীদ হয়েছে এবং এই 15 বছরে তারা নানাভাবে নির্যাতিত হয়েছে, এটি তো অস্বীকার করা যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নানা জায়গা থেকে তাদেরকে এই যে ভূমিকা, এই যে অবদানকে ঠাট্টা করার চেষ্টা, ছোট করার চেষ্টা। গত 2 দিন ধরে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ছাত্রলীগের পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে। ছাত্রদল ডাকসু নির্বাচন নিয়ে তারা একটা ভিন্ন মত দিয়েছে, ভিন্ন মত যে কেউ দিতেই পারে, কিন্তু তার মানে তো এই না যে সে ছাত্রলীগের সমপর্যায়ে চলে গেছে। এই কাজটি করা হচ্ছে এবং ঐক্যকে নষ্ট করার ক্ষেত্রে আমি যেটা মনে করছি, কোথাও কোথাও বাড়াবাড়ি হয়েছে, ভিসির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ছাত্র দলের পক্ষ থেকেই 4 জনকে আমি ওইটা বলছি। আপনি তো তাদেরকে বহিষ্কার করে দেবেন, আপনি বহিষ্কার করবেন, ছাত্রদল যেখানে ঘটনা ঘটিয়েছে আপনি অ্যাকশন নেবেন, কিন্তু কাউন্টার যদি আপনি ওই জায়গাটায় চলে যান। দ্বিতীয়ত আমিও তো আপনাকে জিজ্ঞেস করি, এই যে ময়মনসিংহের ঘটনার পর আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনি তো ব্যবস্থা নেন নাই। কিন্তু এই ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটলে আমার ধারণা তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ নিয়ে নিত। আপনার এই যে জায়গাটায় রাজনৈতিক দলগুলো তারা তাদের অবস্থান থেকে বলছে, আপনি মুক্তিযুদ্ধের ভেতর থেকে যে অর্জন, সেটি আওয়ামী লীগের হাতে পড়ে বিপর্যস্ত হয়েছে, হয়তো সেটি বিএনপির হাতে পড়ে মুক্তিযুদ্ধ বিপর্যস্ত হয়েছে, হয়তো এরশাদ বা সামরিক শাসনের কারণে মুক্তিযুদ্ধের ভেতর থেকে অর্জনটা বিপদে চলে গেছে, কিন্তু তার জন্য কি মুক্তিযুদ্ধ দায়ী? আপনাকে খেয়াল রাখতে হবে, জ্ঞান একটা জিনিস, কাণ্ডজ্ঞান একটা জিনিস। জ্ঞানের চর্চা করতে গিয়ে কাণ্ডজ্ঞান বিসর্জন দেওয়া যাবে না। আমরা আলোচনা ফিরবো দর্শকের ছোট্ট বিরতি পরে, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে আজকে আলোচনা রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় সদস্য শরীফুজ্জামান শরীফ, রয়েছেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি, এর আগে আপনি ঐকমত্যের কথা বলছিলেন যে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রশ্ন ছিল যে নির্বাচন ইস্যুতেই ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না, সংস্কার ইস্যুতে পৌঁছানো যাচ্ছে না। আপনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে না, এটা মতবিরোধ থাকতে পারে। তাহলে এই মতবিরোধটা আমরা দেখছি যে একটা মতবিরোধটাও প্রলম্বিত হচ্ছে, আস্তে আস্তে মানে ডালপালা গজাচ্ছে। এটার শেষটা গিয়ে কোথায় দাঁড়াবে? মতবিরোধ এটা আসলে সময়ের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তারও বোধ হয় 2, 4, 6 মাসের বেশি নয়। অন্তর্বর্তীকালীন সরকার বলার চেষ্টা করছে যে আমরা 2026-এর জানুয়ারির দিকে নির্বাচন দেব, যদি সবাই একমত হয় বিএনপি সহ, তাহলে এটা হয়তো 2, 4, 6 মাস পেছাতে পারে। যদি সবাই একমত হয়, তারা কিন্তু ডিসিশন আকারে চাপিয়ে দেয় নাই, তারা বলেছে গাইডেন্স আকারে, যদি সবগুলো দল একমত হয় তাহলে আমরা সংস্কার কাজ কিছুটা করে তারপরে নির্বাচন দেব। আর যদি একমত না হয়, যদি একমত না হলে তো তারা তো প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে আমরা এই কাজের লোক না, আমরা সরকার, আমি রাজনীতিবিদ নই, আমাদের আলাদা প্রফেশন আছে, কাজ আছে, যেটা করতে আমরা আনন্দ পাই। আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য মানুষ, ছাত্র জনতা আমাদেরকে দিয়েছে, আমরা দায়িত্ব পালন করছি, আমরা আসলে শাসক গোষ্ঠী নই, আমরা দায়িত্বশীল, এভাবে বলেছে। এখন এই সংস্কারের পরে নির্বাচন না শুধু নির্বাচন, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশ সহ ঢাকা সহ সারা বাংলাদেশে যতগুলো দেয়াল লিখন গ্রাফিটিগুলো আছে, আপনি একটা জায়গায় খেয়াল করেছেন কখনো যে অনতিবিলম্বে নির্বাচন চাই এরকম কোনো একটা দেয়াল লিখন আমাকে দেখাতে পারবেন? আমার চোখে পড়ে না। দেয়াল লিখন না হলে এই নির্বাচন চাইছে না মানুষ, বিষয়টা তারা কি বলা হয়েছে যে রাষ্ট্রের সংস্কার চাই। না, সেটা তো একটা পক্ষ, দেয়াল লিখনগুলো তো একটা পক্ষ করছে।
কিন্তু আমরা কি এটার মধ্যে দিয়ে ধরে নেব যে সেই গ্রাফিতিগুলোর মধ্যে নির্বাচনের কথা বলা নেই বিধায় না। এখন সাধারণ মানুষকে তো সবাই ব্যবহার করছে, তার ব্যারোমিটারটা কি? আওয়ামী লীগে বলেছে জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, জনগণ নির্বাচনে কেমন ভোট দিয়েছিল এটা তো ওপেন সিক্রেট, এখানে তো আর নতুন করে কিছু বলার নাই। এখন এই জনগণের কথা বিএনপিও বলে, ছাত্ররাও বলছে, সরকারও বলছে, জনগণ তো ফুটবল হয়ে গেছে, জনগণ নিজেই জানে না আসলে, তারা মানে নিজেরাই ভুলে গেছে বিভিন্ন পার্টির দাবির প্রেক্ষিতে জনগণ আসলে কি চায় জনগণই ভুলে গেছে। দেখুন, দেয়াল লেখনের কথা আমি বারবার কেন বলছি, দেয়াল লেখনগুলো কখন করা হয়েছিল? বিপ্লব পরবর্তী সময়ে বা বিপ্লব চলাকালীন সময়ে লেখা হয়েছিল। এই দেয়াল লেখনের তাৎপর্য হচ্ছে এগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে দেয়ালে দেয়ালে, মিছিলে স্লোগানে। যেখানে অনতিবিলম্বে নির্বাচন চাই নামক কোনো স্লোগান নাই। এর অর্থ এই দাবি করছি না আমি নির্বাচন বিরোধী। আমি একটু সংযোজন করতে চাই আপনার সাথে। যে গ্রাফিতিগুলো অন্তত ৫ আগস্টের আগে করা হয়েছিল, সেখানে শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তাদের দাবিগুলো উচ্চারিত হয়েছিল। একটা পর্যায়ে এসে তো এক দফা আন্দোলন হলো, তাই না? ওই এক দফা আন্দোলনের মধ্যে নির্বাচন বা সংস্কার এই সব তো কিছু ছিল না, তাকে যেতে হবে, যাওয়া মানেই গণতন্ত্রের পুনরুত্থান, গণতন্ত্রের নবযাত্রা, এগুলোই মিন করা হচ্ছিল। কিন্তু সেইগুলো দিয়ে কি আমরা এটা মিন করতে পারি যে নির্বাচনের কথা কেউ চাইছিল না? না, এটা আসলে দাবিও করছি না যে দেয়াল লেখনে এটা লেখা নেই জন্য নির্বাচন দেয়া যাবে না, এটা বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কি আপনি এখনই 3 মাসের মধ্যে দেবেন, না মোটামুটি একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আপনি নির্বাচন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাই বলছে। কোনো রাজনৈতিক দলের কিন্তু নির্বাচন বিরোধী কোনো বক্তব্য কেউ দেয় নাই। ইভেন যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারাও কিন্তু নির্বাচন বিরোধী কোনো বক্তব্য দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কিছুটা সংস্কার সাধনের পরে নির্বাচন দিলে এটা ভালো হবে কিনা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি শুধু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, শুধু কি একটা তত্ত্বাবধায়ক সরকার নাকি? অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট তো ওয়াইডার দ্যান কেয়ারটেকার গভর্নমেন্ট। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটার মধ্য দিয়েই ইনহারেন্টলি আসলে একটা সহজাত একটা সংস্কারের উপাদান কিন্তু আছেই। তো এই জন্য বলার চেষ্টা করছি যে একটা কিছুটা সংস্কারের পরে নির্বাচন দিলে ভালো হবে। কারণ দেখুন, বর্তমান যে নির্বাচন কমিশনের সেট আপ আছে, যে পুরো একটা নির্বাচন সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনের জন্য প্রায় 16-17-18 লক্ষ মানুষের ইনভলভমেন্ট প্রয়োজন হয়। এখন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের বিভিন্ন সেট আপে এই যে লোকগুলো বসে আছে, তারাই কিন্তু এই 2024 সালে গোড়াতে যে প্রহসন নির্বাচন হয়েছিল, এই মানুষগুলো বেশিরভাগ কিন্তু এখনো বসে আছে। আপনি কি এই সেট আপ নিয়ে কি আসলে নির্বাচন করতে চান? তাদেরকে সরানো যাচ্ছে না কেন? সরানো 5 মাস তো হয়ে গেল। যে 5 দ্যাট ইজ নো ম্যাজিক। আপনি এত বছরের জঞ্জাল তো আসলে ওভারনাইট আপনি এক্সপেক্ট করতে পারেন না। 5 মাসের মধ্য দিয়ে আপনি আসলে যে এই পুরো 14 বছরের 15-16 বছরের জঞ্জাল পরিষ্কার করতে কত বছর লাগবে? এখন এটা তো কোনো সায়েন্টিফিক কোনো একটা টাইম লিমিট বেঁধে দেওয়াটাও বোধহয় যৌক্তিক হবে না। আনলিমিটেড বলতে চাইছি না। তারা যেটা বলছে যে তারা বোধ করছে যে 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে দিতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজে বলেছে তারা মনে করছে এই সময়ের আগ পর্যন্ত তারা একটা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, তারা কনফিডেন্ট যে এই সময়ের মধ্যে এই সংস্কারগুলো করতে পারবে। এই সময়টা তারা বলছে। তো এর আগে আসলে এত উতলা হওয়ার কারণ কি, এটাই বুঝতে আমার কষ্ট হয়। সানি বলছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ইজ মোর ওয়াইডার দ্যান কেয়ারটেকার গভর্নমেন্ট। এইটির সঙ্গে আপনি একমত কিনা যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে অনেক বড় ব্যাপক পরিসরে? তার আগে বলি আর কি, মানে আমরা যারা এখানে আছি আমরা সবাই মোটামুটি এই যে গণঅভ্যুত্থান এগুলোর স্টেক হোল্ডার। আপনি যেভাবে সানি ভাইকে প্রশ্ন করছেন, সানি ভাই যেভাবে উত্তর দিচ্ছে, আমি আবার সেভাবে মনে করি না। সানি ভাইকে কিন্তু আমি গভর্নমেন্টের স্পোকসম্যান মনে করছি না। নিশ্চয় না। উনি একটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট করছেন, একটা নবীন রাজনৈতিক দল। এই গণঅভ্যুত্থানে তাদের একটা বিরাট ভূমিকা ছিল, তার রিপ্রেজেন্ট করছে। সুতরাং তার বক্তব্যটা আমি মিডিয়া উইংয়ের বক্তব্য মনে করছি না। আমি যেটা মনে করছি এই জায়গাটায় তিনি তার জায়গা থেকে কথাগুলো বলবেন, আবার এই কথাগুলো যৌক্তিক হতে হবে। আমি এখনো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে পরিস্থিতিতে বাংলাদেশ এসেছে, শেখ হাসিনার সাথে মানুষের যে বিরোধের যে জায়গাটা, কোনো জায়গাটাই বৈষয়িক কোনো বিরোধ ছিল না। তিনি যে বক্তব্যটা দিয়ে এসেছেন 15 বছর, উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান,
আমি তার রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। সংস্কার চান নাকি নির্বাচন চান? সংস্কার এবং নির্বাচন কোনোটার সাথে সাংঘর্ষিক না, কোনোটার প্রতিপক্ষ না। সংস্কার কাজটা 6 মাসের বিষয় না, 1 বছরের বিষয় না, এটি 50 বছর, 100 বছর, 1000 বছরের বিষয়। সুতরাং আপনি সংস্কার শেষ করতে চান, রাইট? সংস্কারের কতদূর, তার পরিধি কতটুকু, আপনি কতটুকু সংস্কার করতে চান? আমি তো মনে করি যে নির্বাচনকে ফেয়ার করার জন্য বেসিক প্রশ্নটা হচ্ছে একটা ফেয়ার ইলেকশন হতে পারে কিভাবে? ফেয়ার ইলেকশন হতে পারে কেয়ারটেকার সিস্টেমের মধ্য দিয়ে, ফেয়ার ইলেকশন হতে পারে ওই যে জায়গাগুলোর কথা বললাম, দলীয় প্রতীক স্থানীয় পর্যায়ে, সেটি আপনাকে বাতিল করতে হবে। আপনার নির্বাচনে যে পেশি শক্তি, টাকার ব্যবহার, ধর্মের ব্যবহার, এই যে জায়গাগুলো ছিল সেগুলো বন্ধ করা। আপনার সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া, নির্বাচন এলেই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা তৈরি করা, ভোট কেনার যে কালচারটা, এটি বন্ধ করার জন্য আপনি কতগুলো আইনগত পরিবর্তন আনবেন। আপনার কি মনে আছে 2008 সালের ডক্টর শামসুল হক সম্ভবত, মানে 111-এর পরপর যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু প্রচারণায় ওই ইলেকশন কমিশন, আমাদের ব্রিগেডিয়ার শাকাওয়াত সাহেব যে কমিশনের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। আগে যে নির্বাচন মানে হলো সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত মাইকে প্রচার করা, সেটি তারা বন্ধ করে দিয়েছিলেন। বেলা 2টার আগে প্রচারণায় নামা যাবে না, গেট নির্মাণ করা যাবে না, 4 কালারের পোস্টার আনা যাবে না। এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা তো আমি মনে করি যে সংস্কার। অবশ্যই সেটা একটা সমস্যা ছিল, এটাই একটা সংস্কার। তো এটি করার জন্য কি আপনার অনন্তকাল অপেক্ষা করতে হবে? আমি যেটা বারবার বলছি যে নির্বাচনের সংস্কার মানেই কিন্তু আপনার ওই যে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা না, আপনার ওই মেঘনা পাড়ি দিয়ে চাঁদপুরের সাথে ভোলার সাথে একটা সংযোগ করার কথা আপনাকে বলা হয়নি। আপনাকে বলা হয়েছে যে আইনগুলো আছে, যে আইনগুলো আমার বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, যে আইনগুলোর কারণে আপনার প্রতিবেশীদের সাথে আমার দাসত্ব করতে অনুপ্রাণিত করে, বাধ্য করে, আপনি সেগুলোকে বাতিল করবেন। আমার জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে প্রতিবেশীদের সাথে যে স্বার্থ চুক্তিগুলো আছে সেই চুক্তি আপনি বাতিল করবেন। নির্বাচনের ক্ষেত্রে ওই যে জায়গাগুলো বললাম, এই পরিবর্তনগুলো আপনি আনবেন। এটাই তো সংস্কার। সংস্কার মানে হচ্ছে এই দলকে নিষিদ্ধ করব, সেই দলকে এস্টাবলিশ করব, অমুক দলকে যাতে একটা দীর্ঘ সময় দেওয়া যায়, এর মধ্য দিয়ে সে যাতে তার সংগঠন গুছিয়ে নিতে পারে, এটাকে আমি সংস্কার মনে করি না। আমি মনে করি যে গত 15 বছর যে সমস্ত কালো আইন, গত 15 বছর যে সমস্ত আইন মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তার পরিবর্তনই হচ্ছে সংস্কার। এবং সেটি করার জন্য আপনি 6 মাস 1 বছর সময় নিতে পারেন, কিন্তু আপনি সেটি বলতে চাইছেন না। যখনই উপদেষ্টারা নির্বাচন বিষয়ে কোনো কথা বলছে, আমরা তো সরকারের পার্ট না, নির্বাচন বিষয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে আপনি প্রেস কনফারেন্স করে বলছেন এটা ওনার পার্সোনাল বিষয়। উপদেষ্টাদের কোনো কিছুই পার্সোনাল না, সবগুলোই হচ্ছে সরকারি, সবগুলো কালেকটিভ। কিন্তু নির্বাচনের বিষয়ে কথা বললেই আপনি কেন বলছেন এটা তার ব্যক্তিগত বিষয়? এটা কেন তার ব্যক্তিগত বিষয় হবে? এক, আমাদের ইলেকশনটা কন্ডাক্ট কে করবে? ইলেকশন কন্ডাক্ট করবে কিন্তু সচিবালয় থেকে না, আমাদের একটা সেপারেট ইলেকশন কমিশন আছে, এবং এই কমিশনের তার কিন্তু সেই ধরনের লোকবল আছে। নির্বাচন আপনিও করবো না, আমিও করবো না, সানি ভাইও করবে না, ইলেকশন করবে ইলেকশন কমিশন। যে নতুন যিনি দায়িত্ব নিয়েছেন, যিনি না, আমি হচ্ছে অ্যারেঞ্জমেন্টের কথা বলছি, প্রার্থীর হতে পারে। আচ্ছা, নির্বাচন কন্ডাক্ট করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের প্রধান যিনি, তিনি কিন্তু বলছেন যে আমাদের প্রস্তুতি আছে। আপনি কেন বলছেন যে উনি প্রস্তুতি নিতে পারবেন না? একটা ইলেকশন করার জন্য কি দরকার? ওই যেটা বললাম, আপনার সিভিল ব্যুরোক্রেসি দরকার, আপনার সিভিল ব্যুরোক্রেসি আছে, সরকার তো বলছে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী দরকার, সরকার তো বলছে সেটি আছে। সেনাপ্রধান বলছে যে আমি সহযোগিতা করব। তাহলে আপনি যে আমি ওই এর বাইরের থেকে এসে বলছি যে না এখনো ব্যবস্থা হয়নি, নিশ্চয়ই কোনো একটা কারণ থেকে বলছি, কোনো একটা ইকুয়েশন থেকে বলছি। সরকারের সঙ্গে আমাদের যে কোনো বিরোধের জায়গা নেই। আমরা মনে করি যে সরকারের সাথে নিয়মিত আমাদের আলোচনাগুলো পলিটিক্যাল পার্টিগুলো হওয়া দরকার, তাদের মধ্যে এই যে ভুল বোঝাবুঝি আছে সেগুলো বন্ধ করা দরকার। একই সঙ্গে আপনার জায়গা থেকেও কতগুলো রেসপন্সিবল জায়গা থাকা দরকার। আপনি সংস্কার বলতে আইনের এই পরিবর্তন বোঝেন। আপনার মনে আছে, আপনি নিশ্চয়ই জানেন, ঢাকা শহরে 1 কিলোমিটার রাস্তায় বাস ভাড়া হচ্ছে 2.5 টাকা প্রতি কিলোমিটার। শাহজাহান খান নিয়ম করে গেছিলেন, আপনি বাসে পা দেওয়া মাত্র আপনাকে 10 টাকা পরিশোধ করতে হবে, 4 কিলোমিটার ভাড়া আপনাকে দিতে হবে। আচ্ছা, এই কাজটা তো আওয়ামী লীগ করে গিয়েছিল।
এটি পরিবর্তনকে আপনার কাছে সংস্কার কেন মনে হয় না? এটি আপনি কেন পরিবর্তন করতে চান না? আপনি মেট্রো রেল যখন চালু হয়, হ্যাঁ খুব উপকার করেছে, উত্তরার থেকে মতিঝিল পর্যন্ত আসতে 100 টাকা ভাড়া যায়, আমরা অনেক সময় শুনেছি এটি অতিরিক্ত। কেন সরকার এটি পরিবর্তন করার জন্য উদ্যোগ নিতে পারলেন না 5 মাসে? এটাকে কেন আপনার সংস্কার মনে হয় না? পল্লী বিদ্যুৎ, যারা গ্রামে আছেন তারা পল্লী বিদ্যুতের মিটার কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে আসার পরেও তাকে এই মিটারের জন্য ভাড়া দিতে হয়। আচ্ছা, এই ভাড়াটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে সরকারের কত মাস সময় লাগতে পারে? বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পেয়ে তাকে করতে হয়। আচ্ছা, ফোন কোম্পানিগুলোকে ঢাকায় ডেকে কোনো একটি জায়গায় আধা ঘন্টা আপনি তাদের সাথে কথা বলে অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করে আপনি ইন্টারনেট বিলটা কমিয়ে দিতে পারেন না, এটাকে কেন আপনার সংস্কার মনে হয় না? এই কাজটি আপনি কেন করতে চান না? আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এর ভেতর থেকে আমাদের একটা পলিটিক্স আছে। রাজনীতির সাথে আমরা কখনো কখনো পলিটিক্স করি, অথবা পলিটিক্সের সাথে রাজনীতি মিশিয়ে ফেলি। আমি মনে করি না যে এই সরকার নির্বাচন ছাড়া অনন্তকাল এখানে থাকতে পারবে। আপনাকে পরিষ্কার করে বলি, এই দেশের মানুষের প্রথম চাওয়াটা হচ্ছে সে একটা ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে চায়। সরকার যদি কেউ মনে করে যে আমি অনন্তকাল, আমি নিজে একটু ডিফার করি, প্রথম চাওয়াটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যে আমি ওই জায়গাটায় সুলভ মূল্যে পেয়ে একটু লাইফ লিডটা যেন অবশ্যই স্বাবলম্বী আছে, করতে পারে। কিন্তু একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা, সেটা রাষ্ট্র পরিচালনা আপনার এই ইনিশিয়েটিভগুলো থাকা দরকার। আপনি কাউরান বাজার থেকে 25 টাকা দিয়ে যে ফুলকপিটা কিনছেন, সেই ফুলকপিটা জয়পুরহাটে 3 টাকায় বিক্রি হচ্ছে। আপনি যে টমেটোটা কিনছেন 40 টাকা দিয়ে, সেই টমেটো বগুড়াতে 3 টাকায় বিক্রি হচ্ছে। আমি সরকারের কোনো ইনিশিয়েটিভ কেন দেখি না? আপনার কাছে সংস্কার বলতে কেন শুধুমাত্র শহরের মধ্যবিত্ত মানুষের ড্রয়িং রুমের ইস্যু? আপনি বিরাট সম্মেলন করছেন, আমি শেষ করে দেবো এই জায়গাটায়, প্যান্ট শার্ট কোট টাই পরা লোকজনের কাছ থেকে এসে আমরা শুনছি চা বাগানের শ্রমিকরা অনেক কষ্টে আছে। কেন আপনার এই ইনিশিয়েটিভে ওই চা বাগানের শ্রমিককে আমি কেন দেখলাম না গত 3 দিনের সম্মেলনে? আপনি তাকে কেন ডাকছেন না? আমি একটু ব্যারিস্টার সানি আপনার কাছে শরীফুজ্জামান শরীফের এই প্রশ্নগুলো উত্তর চাই, এবং তার আগে আমি একটু বলে নিই যে আপনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ মোর ওয়াইডার দ্যান কেয়ারটেকার গভর্নমেন্ট। যদি তাই হয় তাহলে তার ব্যাপ্তিটা আরও বড়, তার কাজের পরিধি আরও বড়। তাহলে সেই জায়গা থেকে যে সমস্যাগুলো প্রশ্ন আসছে, যেটি শরীফুজ্জামান শরীফ কেবলমাত্র উল্লেখ করলেন, নিশ্চয়ই মানুষের নিত্যদিনের যে সমস্যাগুলো সেগুলোও তো সরকারকে সলভ করতে হবে, নাকি শুধুমাত্র সিস্টেমেটিক যে সমস্যাগুলো সেইগুলোই নিয়ে পড়ে থাকবে? জি, ধন্যবাদ। আমি শরীফ ভাই যেগুলো বলেছেন আমি হোলসেল পুরোপুরি তার সাথে দ্বিমত, ব্যাপারটা এরকম না। উনি আমার অনেক মনের কথাও বলেছেন, আমি অনেক জায়গাতে তার সাথে একমত আছি। যেটা বলার চেষ্টা করছি যে আপনি খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের 8 তারিখে তারা শপথ নেওয়ার পর থেকে কতগুলো ক্রাইসিস তাদেরকে ডিল করতে হয়েছে। আমরা পানি সন্ত্রাসের শিকার হয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই বাংলাদেশ প্লাবিত হয়েছে ভারতের পানির কারণে। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন হ্যাট পরে বিভিন্ন রং ধারণ করে যে আওয়ামী লীগ বারবার করে ফিরে আসার প্রয়াস চালিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আনসার যে বিপ্লব করার করেছে, ওটাকে ট্যাকল করতে হয়। যেরকম সচিবালয়ে বিভিন্ন ধরনের এরকম দেখা গেছে। তো প্রত্যেকটা ক্রাইসিসকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই 5 মাসের মধ্যে ডিল করতে হয়েছে, এটাকেও আমাদেরকে খেয়াল করতে হবে। আর একটা বিষয় যে আমরা এই সরকার আসার পর থেকে আমাদের সবার মধ্যে একটা মনস্তাত্ত্বিক বড় একটা পরিবর্তন এসছে। মনে করছে ওভারনাইট বোধহয় আমি সব কিছু পেয়ে যাব। তা আমাদের এই প্রত্যাশার দরজাটা আসলে হঠাৎ করে ফ্ল্যাট গেট ওপেন হয়ে গেছে। এই জন্য আমি নিজে সহ আপনি আমরা সবাই হঠাৎ করে মনে করছি যে না, ওরা তো চলে গেছে, হঠাৎ করে তাহলে আমি সব পাচ্ছি না কেন? এই মনস্তাত্ত্বিক জায়গাটাও আমাদের চাপের অন্যতম একটা কারণ বলে মনে করছি। এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দ্রব্যমূল্য, এটা আমরা দল আকারেও বলেছি, আমি ব্যক্তি আকারেও অনেক টিভি শোতে বলেছি আমরা যে সরকারের দুর্বলতা আছে, অনেক আছে। তারা জনগণের মাঝে স্বস্তি আসতে পারে এমন কোনো কিছু করতে পারে নাই যে জনগণ মনে করেছে যে হ্যাঁ একটা দৃশ্যমান একটা তফাৎ গত আওয়ামী ফ্যাসিস্ট আমলের পরে আমরা নতুন সরকার এসছে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা খুব ভালো মতো কথা বলতে, প্রাণ খুলে কথা বলতে পারছি। আরেকটা জায়গায় সেটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে যে ভালো দিনটা ছিল, এর চেয়ে এত সংকটের মধ্যেও সবচেয়ে খারাপ দিনটা ওই সবচেয়ে ভালো দিনের চেয়ে বোধহয় ভালো যাচ্ছে আমাদের। তো এই জায়গাটা এখন এই জায়গাতে আমি শরীফ ভাইয়ের সাথে একমত যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এটাও তো একটা সংস্কারের অংশ হওয়া উচিত। ভাই নিজেই বলেছেন যে আমি আসলে গভর্নমেন্টের স্পোক্সম্যান না,
আমি একটা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করছি, আমরা দল আকারে এবং আমি ব্যক্তি আকারে একজন রাজনৈতিক কর্মী আকারে আমরা এটা বারবার করে বলেছি এবং বলছি যে এই সরকারের দুর্বলতার অনেক জায়গা আছে, তবে এটাও আমাদেরকে গ্রহণ করে নিতে হবে যে এই সরকার গত 5 মাস যথেষ্ট সময় কিনা, এবং তারা কিন্তু অনেক ক্রাইসিস ট্যাকল করতে হয়েছে তাদেরকে, এইটা একটা। আর এই যে ভাই তার কথা চাঁদাবাজি, বিএনপি যেটা বলছে যে নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্রের মাত্রা তত বাড়তে থাকবে, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য? আমি একটা জিনিসই বারবার করে আমি এটা আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে এটা বিলম্বিত কেন বলছে রাজনৈতিক দলগুলো। তারা তো শুরু থেকে কনসিস্টেন্টলি বলেছে নির্বাচন একটা স্টিপুলেটেড ডেট দিয়েছে যে এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচনটা হতে পারে, কোনটা সেটা আমাদের সবার জানা, কিন্তু হয় 25শে ডিসেম্বরে আর না হলে 26শে জানুয়ারিতে। বাংলাদেশের যে ওয়েদার কন্ডিশন, যেটা টেম্পারেচার লেভেল, এটাতে আসলে সামার বা কোনো বর্ষাকালীন সময় আসলে গরমে এবং বর্ষায় নির্বাচনের আসলে সম্ভব না, উইন্টারেই করতে হয়। তো আমি ধরেই নিচ্ছি যে 2025শে ডিসেম্বর অথবা 26শে জানুয়ারি বলতে সর্বোচ্চ বিলম্ব আর কি হতে পারে ওই উইন্টারে। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব বাবা তিনি বলেছেন যে জুনের মধ্যে হতে পারে। হ্যাঁ, এটা 26শে জুন। হ্যাঁ, তার আগে যেটা বলেছে প্রফেসর ইউনূস, যদি রাজনৈতিক দেখুন একটা নতুন করে বোধহয় একটা ঐক্যমত্য কমিশন গঠন করার করেছে, যেটাতে উনি নিজের চেয়ারম্যান থাকবেন এবং প্রফেসর আলী রিয়াজ সাহেবকে তিনি ডেপুটি রেখেছেন। তো এখানে সবাই মিলে একমত যদি হয়, এটা কন্ডিশনাল কিন্তু, এবং গাইডেন্স আকারে কোনো সিদ্ধান্ত আকারে দেয় নাই যে আমরা জুনে দেব, দিতে পারি, দেওয়া যেতে পারে যদি সবগুলো রাজনৈতিক দল, সবগুলো অংশীজন, যত স্টেক হোল্ডার আছে সবাই মিলে যদি একমত পোষণ করে, তবেই সেটাকে আর 2-4-6 মাস হয়তো পেছানো যেতে পারে। কিন্তু এটা অনন্তকাল, এটা কেয়ামত পরে এইভাবে বলা বোধহয় খুব অন্যায় হয়ে যাবে। আমরা শেষ করবো। আমার মূল যে বিষয়টা ছিল দুজনের কাছ থেকে শুনতে চাই যে মতবিরোধগুলো দেখা যাচ্ছে সেগুলো খেলার কোনো অংশ যার জায়গা থেকে, এবং এর সঙ্গে বিদেশি কোনো শক্তি রয়েছে। আমরা ভারতের কথা তো বলতেই পারি যে ভারত সবসময় তো একটা মানে অব্যাহতভাবে ষড়যন্ত্রের একটা খেলা খেলছে। এর সাথে আর কোন রাষ্ট্র আছে, আর কোন বিদেশি শক্তি আছে? ধন্যবাদ। প্রথম এক মিনিটের মধ্যেই শেষ করব। প্রথমত হচ্ছে যে আমি যে পলিসিগত পরিবর্তনের কথা বলেছি তার সাথে ভারতের বন্যা অমুক সম্পর্ক নেই। সরকার এটি চাইলে একদিনের মধ্যে করতে পারে, যে মেট্রো রেলের ভাড়া কমানো, বাসের ভাড়া কমানো, বিদ্যুতের যে বিষয়গুলো বলেছি, এটি 1-2 ব্যাপার, এক রাতের মধ্যে এই সিদ্ধান্তগুলো নেওয়া যায়। আমাদের দেশকে ঘিরে বহুমাত্রিক ষড়যন্ত্র আছে, এটি ভারতের আছে, দূরবর্তী যারা আছে তাদেরও আছে। আমরা কখনো কখনো সেই ষড়যন্ত্রে হাত মিলাই। আমরা সরকারের কাছে এটি মনে করিয়ে দিতে চাই যে সব মানুষ যেভাবে তাদেরকে ভালোবেসে গ্রহণ করেছে তার এন্ডিংটাও যেন সেইভাবে হয়। মানুষের ভোটের যে অধিকারের জন্য 15 বছর লড়েছে, রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের জন্য যে 15 বছর যে লড়াই করেছে, সেই পরিবর্তনটা আমরা দেখতে চাই। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন না, আমরা পরিবর্তনটা দেখতে চাই, এটি হচ্ছে ওই যে গুণগত পরিবর্তনটা আমরা দেখতে চাই। আমরা আশা করি বাংলাদেশের সরকার যদি সেই উদ্যোগটা নেয়, মানুষ অবশ্যই তার সঙ্গে থাকবে। আর যদি সেটি না হয়, মানুষের প্রত্যাশার বাইরে যদি কিছু চলে যায়, নিশ্চয়ই মানুষ সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। বেশ সানি, একই প্রশ্ন আপনার কাছে। অন্য কোনো মানে ভারতের কথা তো আমরা জানি, এটা আবারও বলছি, আর কেউ খেলছে কিনা, এবং একই সঙ্গে আমাদের ভেতরকার রাজনৈতিক দলগুলো তারা নিজ নিজ স্বার্থে খেলছে কিনা? নিজ নিজ স্বার্থে রাজনীতি করতেই পারে, কিন্তু খেলাটা তো নিশ্চয়ই অন্য অর্থে মিন করছি আমি। না, আমি সেটাকে তেমনভাবে পাঠ করি না যে অন্য কোনো রাষ্ট্রের এখানে ইন্ধন আছে বা প্ররোচনা আছে, এমন তো মনে করছি না। তবে যেটা আমি মনে করি যে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমির একটা হোলসেল রিফর্ম দরকার। যে অ্যাসপিরেশনকে সামনে নিয়ে, যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমাদের এই রাষ্ট্র গঠিত হয়েছিল, আপনি যদি দেখেন যে আমাদের গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বলি আমরা, সেখানে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি গঠিত হয়েছিল, সেটা গত 53 বছরে এখনও অর্জিত হয় নাই। আমি এটাকে 3 সপ্তাহের আন্দোলন অথবা 16 বছরের ফ্যাসিস্ট এই রেজিমের মধ্যেই, এই ফ্রেমের মধ্যে আটকে রাখতে চাই না। আমি এটাকে গত 53 বছরের একটা নিরন্তর সংগ্রাম আকারে দেখতে চাই, এবং এটারই একটা বহিঃপ্রকাশ এই জুলাই আগস্টে ঘটেছে। এই জন্য আমি মনে করি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটা এখনও অর্জিত হয়নি। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশের যে ফার্স্ট রিপাবলিক, এটা ফেল করেছে, এবং যে এই জুলাই রিপাবলিকের দোষ কি? রিপাবলিকের দোষ না। আপনি দেখুন রিপাবলিক ফেল করার আইডিয়াটা কিন্তু বাংলাদেশে নতুন না। ফ্রান্সে যদি আপনি খেয়াল করেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি দেখুন ফ্রান্সে কিন্তু এখন 5th রিপাবলিক চলে,
কারণ বাংলাদেশ যে রিপাবলিক অফ বাংলাদেশ, এই রিপাবলিকটা ফেল করেছে, কারণ আমাদের স্বাধীনতার যে মূলনীতি ছিল এগুলো আমরা আমাদের এভরি পলিটিক্যাল পার্টি কেম ইনটু পাওয়ার, বাংলাদেশ ওয়াজ ইন ডিপ ক্রাইসিস। ঘোষণাপত্রে যেই শব্দগুলো আনা মানে রয়েছে সেইগুলোকে আমরা মিস ইউজ করেছি, আমরা কাটাছাটা করেছি, আমরা অন্যভাবে ইউজ করার চেষ্টা করেছি। এখন নতুন কোনো রিপাবলিক এলেই কি আর সব কিছু দুধে ধোয়া হয়ে যাবে, সব কিছু ভেবে চলবে? আমার ছোট্ট একটা প্রশ্ন আছে কিন্তু তার বক্তব্যের পরে। আসলে রিপাবলিক ফেল করেছে, আপনাকে একটু পানাবে একটু ক্ল্যারিফাই করি। যখন আমরা বলি রিপাবলিক ফেল করেছে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করি না। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবান্বিত অর্জন, এটাকে স্বীকার করি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, এটা আমাদের গৌরবের অর্জন। যখন আমরা বলি যে রিপাবলিক ফেল করেছে, আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে অ্যাসপিরেশনকে সামনে নিয়ে, যে আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি, ওই আকাঙ্ক্ষা এখনও প্রতিফলিত হয়নি। এই জন্য বলছি রিপাবলিক ফেল করেছে। ফার্স্ট রিপাবলিক সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই, এটা শুধু ব্যক্তি হাসিনার বিষয় না। আপনি যে বর্তমান যে সংবিধান, যে সংবিধানে যে প্রভিশনগুলো আছে, এই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই আপনি আরেকটা হাসিনার মতো কিন্তু ফ্যাসিস্ট কিন্তু যে কেউ গড়ে উঠবে। এই জন্যই বলছি যে রিপাবলিক ফেল করেছে, আমাদের সেকেন্ড রিপাবলিক দরকার। আচ্ছা, আমি আমার জায়গা থেকে বলতে পারি, ধরেন যে এই কলমটা দিয়ে আপনি নিয়ে আসলেন, কলমটায় লেখা হচ্ছে না ভালো করে, কিছুক্ষণ লেখা হচ্ছে, থেমে যাচ্ছে, তার মানে এই কলমের কোম্পানিটাকে আপনি নাকচ করে দেবেন না, আপনি কলমটা পরিবর্তন করবেন। আমরা 53 বছরে হয়তো প্রত্যাশা পূরণ করতে পারিনি, তার মানে এই না যে আমার যাত্রাটা ভুল ছিল। আমি আজকে এসে যেটা বলছি যে সব কিছু আমাদের এখানে ফেল করেছে, তাহলে আমার এখানে, আমি এটি একমত না, আমার এখানে কোনো কোনো জায়গায় অগ্রগতি আছে। আপনি যে ইউনিটির কথা বলছেন, বিএনপি বাংলাদেশের এখন বৃহত্তম পলিটিক্যাল পার্টি, এই গণ অভ্যুত্থানে তার বিরাট অবদান আছে, তারা অনেকদিন পাওয়ারে ছিল। এখন সেই বিএনপিকে আপনি ডেকে স্বীকার করাবেন যে তাদের যে 15 বছর, তাদের যে 12 বছর যে শাসন করেছে, সেই আমলেও দেশ ফেল করেছে, এটিকে বিএনপিকে স্বীকার করে নিতে হবে। তারপরে আপনার যে ঘোষণা দিবেন সেটি বিএনপি স্বীকার করবে, এবং তারপরে আপনি ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাকে আপনি পাবলিকের সামনে নিয়ে আসবেন। এটা কি কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব? সে কি মানবে? আপনি এরকমের একটা কুইনাইন সামনে রেখে আপনি বলবেন যে গিলে খান, আপনার শক্তিটা আমি দেখতে চাই, অ্যাডাপ্টেশন ক্ষমতাটা দেখতে চাই, এটা তো হবে না, কেউ তো মানবে না এটা। আপনি যদি বেসিক জায়গাগুলোকে অ্যাটাক করেন, কেউ তো এটা মানবে না। এই যে বিএনপির কথা বললাম, আপনি যদি বলেন যে আমার 53 বছরে আমার সবকিছু কলাপস হয়ে গেছে, বিএনপি তো এদের শাসন করেছে দীর্ঘ সময়, তার তো মুক্তিযুদ্ধে তার ভূমিকার থেকে, তার যে প্রতিষ্ঠাতা, তার বিরাট ভূমিকা আছে। আপনি সেটিকে যদি আঘাত করেন, আঘাত করে এসে যদি বলেন যে ইউনিটি চাই, এই ইউনিটিকে হবে? এই ইউনিটিকে সাস্টেনেবল হবে? সম্ভব না। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাকেও দর্শক শেষ করছি। এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।